হ্যালো বন্ধুরা, তোমাদের প্রত্যেকে আবারও আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিপরীত অপেক্ষক বা ইনভার্স ফাংশন সম্পর্কে। এখন আমাদের মধ্যে এই জিনিসটি থেকে থাকে যে যে কোনো অপেক্ষকে কি ইনভার্স ফাংশন বা বিপরীত অপেক্ষক বের করা সম্ভব না। যদি বের করা সম্ভব না হয়ে থাকে তাহলে কিভাবে বা কোন অপেক্ষকেরই কেবলমাত্র ইনভার্স ফাংশন বের করা সম্ভব সেই বিষয়গুলি কিন্তু আজকে আলোচনা করব। এবং যে ফাংশনের বিপরীত অপেক্ষক বের করা সম্ভব তাদের যে বের করার যে পদ্ধতি সেই পদ্ধতি সম্পর্কে আলোকপাত করব। সর্বপ্রথমে এই বিপরীত অপেক্ষক বুঝতে গেলে আমাকে কিন্তু বিপরীত রিলেশন সম্পর্কে একটি আইডিয়া থাকতে হবে, যেটা আমরা অলরেডি রিলেশন যে ভিডিও বানিয়েছি রিলেশন সম্পর্কে সেখানে আমাদের বলা হয়েছে। ধরো দুটি সেট, একটি এ এবং একটি বি, দুটি সেট আছে। বি সেটের এ সেটের এলিমেন্ট 1, 2, 3 এবং বি সেটের এলিমেন্ট এ বি সি আছে। আমরা বলছি যে এই ফাংশনের মধ্যে এই দুটি সেটের মধ্যে একটি রিলেশন আর আমাকে এমনভাবে করা আছে যাতে 1a 2b ঠিক এইরকমভাবে ম্যাপিং হয়ে আছে। এখন যদি আমরা এই রিলেশনটিকে যদি আমরা রোস্টার ফর্মে লিখে থাকি তাহলে আমরা এই যে সেটটি পাবো সেটি হচ্ছে 1, a এবং 2, বি, এই রিলেশনটি আমরা পাবো। এখন এই রিলেশনের যদি ইনভার্স রিলেশন বলা হয়, যদি এর ইনভার্স রিলেশন বা বিপরীত সম্বন্ধ বলা হয় তাহলে তাকে আমরা আর ইনভার্স এইভাবে লিখি। এখানে মাথায় রাখবো আর ইনভার্স মানে 1/r কখনোই কিন্তু নয়। আর ইনভার্সভাবে আমরা রিপ্রেজেন্ট করি এবং এক্ষেত্রে কি হয়, আমাদের দ্বিতীয় পদগুলি প্রথম পদে এবং প্রথম পদগুলি দ্বিতীয় পদে ইন্টারচেঞ্জ করে। অর্থাৎ আমাদের যে এই রিলেশনটি পাবো বা এই বিপরীত সম্বন্ধটি পাবো সেটি দেখতে ঠিক এরকম হবে, তার রোস্টার ফর্ম এরকম হয়ে যাবে, B2 এরকম হয়ে যাবে। অর্থাৎ এই রিলেশনটি উল্টো হয়ে যাবে। এখন এই রিলেশনটি ঠিক এই বি থেকে এতে যাবে এবং এই রিলেশন প্রথম ক্ষেত্রে যেমন আর এ টু বিতে ছিল আর আর ইনভার্স কি হবে বি টু এতে কিন্তু রিলেশন মেনটেন করবে। এখন এই কথাগুলি আমরা ভালো করে জানি। এখন এটি যদি জেনে থাকি তাহলে ফাংশনের ক্ষেত্রেও কি এই রকমভাবেই প্রথম পদ দ্বিতীয় পদ বা দ্বিতীয় পদ প্রথম পদ দ্বিতীয়তে এবং দ্বিতীয় পদ প্রথমে গিয়ে ইন্টারচেঞ্জ হবে না আর কোনো পদ্ধতি হতে পারে। এর সাথে বলা দরকার আছে যে রিলেশনের ক্ষেত্রে ডোমেন যে সেটটি হয়ে যায়, ডোমেন যে সেটটি থাকে ইনভার্সের ক্ষেত্রে সেটি কিন্তু রেঞ্জ হয়ে যায়, মানে উল্টে যায় সব কিছু। আমরা বুঝতেই পারছি উল্টে যাচ্ছে সংখ্যাগুলি। এখন এই ফাংশনের বিপরীত অপেক্ষক বুঝতে গেলে আমাকে ফাংশনের একটি বেসিক ধারণা দরকার বা ফাংশনের প্রকারভেদ সম্পর্কে কিন্তু একটি আইডিয়া থাকা দরকার, যেটি ক্লাস 12-এ আমাদের আছে। আমরা 11-এর জন্য পড়াশোনা করছি, তাহলে আমরা 12-এর যে বিষয়গুলি আছে সেগুলো হালকা টাচ দিই, যেটি খুব একটা কঠিন নয়, কিন্তু এটি বোঝা না বুঝলে তোমরা বিপরীত অপেক্ষককে বুঝতে কিন্তু অসুবিধা হবে। এখন আমরা এই যে অপেক্ষকটি দেখতে পাচ্ছি এ টু বিতে একটি ফাংশন ঠিক দেওয়া আছে, এটি একটি ফাংশন দেওয়া আছে। এখন এটি ফাংশন কেন বলতে পারি, রিলেশন কেন নয়, এটি ফাংশন কেন? কারণ আমরা লক্ষ্য করছি এই এ টু বিতে এই ফাংশনটি যদি এ টু বিতে আমাকে ডিফাইন করা থাকে, লক্ষ্য করতে পারছি এ সেটের সমস্ত এলিমেন্ট কিন্তু এই ম্যাপিংয়ে অংশগ্রহণ করছে এবং প্রত্যেকের কিন্তু একটি ইউনিক আউটপুট আছে, তাহলে এটি একটি ফাংশন হয়ে থাকবে। এখন এই ফাংশনটি লক্ষ্য করছি এই এ সেটের এ যে ইনপুটের জন্য একটি আউটপুট দিচ্ছে, বি এর জন্য আরেকটি ভিন্ন আউটপুট দিচ্ছে, সি এর জন্য একটি ভিন্ন আউটপুট দিচ্ছে এবং তার সাথে সাথে ভিন্ন আউটপুট দিচ্ছে। তাহলে এই রকম টাইপের যখন ফাংশন আমরা দেখতে পাবো যে ক্ষেত্রে প্রত্যেকটি এ সেটের এলিমেন্ট ইনপুট হিসাবে অংশগ্রহণ করে একটি ইউনিক আউটপুট দেবে, ইউনিক আউটপুট তো দেবেই, তবে তো ফাংশন, কিন্তু ভিন্ন ভিন্ন আউটপুট দেবে। সেক্ষেত্রে আমরা সেই ফাংশনকে আমরা 1-to-1 ফাংশন বলে থাকি। কী ফাংশন বলে থাকি? 1-to-1, অর্থাৎ একটির সঙ্গে এক বা এক ফাংশনও বলে থাকি, এক অপেক্ষকও বলে থাকি। কী আছে? একটির সঙ্গে একটি। দ্বিতীয় ক্ষেত্রে লক্ষ্য করে দেখো এ সেটের সঙ্গে একটি আছে, বি সেটের সঙ্গেও একটি আছে এবং সি সেটের সঙ্গেও একটি আছে। ঠিক আছে, এটিও তার মানে 1-1 হবে, কারণ এ সেটের প্রত্যেকটি এলিমেন্ট এটি একটি ফাংশন, F2 ফাংশনটি আছে, এ সেটের প্রত্যেকটি এলিমেন্ট ম্যাপিং অংশগ্রহণ করেছে এবং প্রত্যেকটির ইউনিক এবং ভিন্ন আউটপুট আছে। তাহলে এই যে অপেক্ষকটি একেও আমরা 1-1 ফাংশন বলে থাকবো। কি ফাংশন? 1-1 ফাংশন, মানে মাথায় রাখবো প্রত্যেকটি ইনপুটের জন্য ভিন্ন এবং ইউনিক আউটপুট দেবে। সেক্ষেত্রে আমরা সেই ফাংশনকে আমরা
ওয়ান ওয়ান ফাংশান বলে থাকি। এখন এই যে এফ ফাংশানটি যদি আমাকে ডোমেন বের করতে বলে, ডোমেন সেটটি কী হবে? ডোমেন সেটটি এ হবে। রেঞ্জ কী হবে? রেঞ্জ হবে দেখো বি সেটটি পুরোটি হবে, কারণ বি সেটের 1 2 3 তিনটি কিন্তু অংশগ্রহণ করেছে ম্যাপিংয়ে, তাহলে রেঞ্জ হবে বি সেটটি। এবং কোডোমেনও যেটি হবে সেটিও বি সেটটি হবে। এই তথ্যগুলো আমরা অলরেডি জানি। দ্বিতীয় ক্ষেত্রে কি, F2 এর ক্ষেত্রে কি, ডোমেন হচ্ছে এ সেটটি, ঠিক আছে, আমি ডি বলে লিখলাম। রেঞ্জ হচ্ছে কিন্তু এখন 1 2 3 বি সেটটি নয়, আর কোডোমেন হচ্ছে বি সেটটি। ঠিক এই আমরা বিষয়গুলি পেলাম। এবার তৃতীয় ক্ষেত্রে আমরা যাই। আরও কিছু, এটিও আমরা দ্বিতীয় ক্ষেত্রে এ বি সেটের মধ্যে আরেকটি ফাংশন আমাকে এরকম F3 ডিফাইন করা আছে, যে ক্ষেত্রে এ এর একটি আউটপুট 1, বি এরও একটি আউটপুট আছে সেটি 1, এ এবং বি এর দুটি ইউনিক আউটপুট আছে কিন্তু সেটি 1, ঠিক আছে। সি এর আউটপুট হচ্ছে 3 এবং ডি এর আউটপুট হচ্ছে 2। অর্থাৎ এক্ষেত্রে লক্ষ্য করলাম ইনপুট এ এবং বি, লক্ষ্য করে দেখো এ এবং বি দুটি ইনপুটের জন্য সেম আউটপুট দিচ্ছে। ঠিক সেরকম এফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ারের ক্ষেত্রে আমরা দেখেছি এক্স যখন -1 এবং এক্স যখন 1 বসায়, দুটির ক্ষেত্রে আউটপুট এফ অফ এক্স কী হয়? 1 হয়। অর্থাৎ -1 জন্য 1 হয়, 1 জন্য 1 হয়। তাহলে F3 ফাংশনটি যদি লক্ষ্য করলাম সেটি এক্স স্কোয়ারের মতন, মানে এক্স ইজ ইকুয়াল টু -1 এবং এক্স ইজ 1 জন্য ঠিক একই রকম। দেখো বি এর যখন আমরা এর ইনপুট হিসাবে এ বসাচ্ছি সেক্ষেত্রে আউটপুট 1 পাচ্ছি, বি যখন পাচ্ছি তখন ইনপুট 1 পাচ্ছি, মানে এইরকম প্রকৃতির একটি ফাংশন। তাহলে এক্ষেত্রে F3 একটি ফাংশন, যে ক্ষেত্রে দেখলাম দুটির জন্য একটি ইনপুট দিচ্ছে, দুটি ইনপুটের জন্য একটি আউটপুট দিচ্ছে, সেক্ষেত্রে এইরকম ফাংশনকে আমরা মেনি ওয়ান ফাংশন বলে থাকি, বহু এক ফাংশন অপেক্ষক বলে থাকি। মানে কি, দুটি ভিন্ন অর্থাৎ মেনি, তিনটি হতে পারতে। সিওর সঙ্গেও যদি আমরা এরকম করতে পারতাম, সি এর জন্য হয়তো এরকম একটি ম্যাপিং হতেই পারতো, এটিও একটি ইউনিক ম্যাপিং, ঠিক আছে। তাহলে এরকম টাইপের যদি ক্ষেত্রে যে তিনটি ইনপুটের জন্য সেম আউটপুট আসছে, এরকম টাইপের যদি কোথাও থেকে থাকে, সেক্ষেত্রে সেই রকম অপেক্ষক আমরা কি বলে থাকবো? মেনি ওয়ান ফাংশন বলে থাকবো, ঠিক আছে। এখন এই ফাংশনের যদি আমরা ডোমেন বের করি সেটি হচ্ছে এ সেট হবে। আমরা জানি ফাংশনের ডোমেন সবসময় এ সেটই হয়, মানে যেখান থেকে যেখানে ম্যাপিং হয়ে থাকে, অর্থাৎ এখানে এ টু বিতে ম্যাপিং হয়ে আছে, সেক্ষেত্রে এ সেটকে আমরা ডোমেন হিসাবে বলে থাকি। আবার এর যদি রেঞ্জ বের করি, রেঞ্জের ক্ষেত্রে দেখি বি সেটটি পুরোটি আছে, কারণ বি সেটের প্রত্যেকটি এলিমেন্ট কিন্তু ম্যাপিংয়ে অংশগ্রহণ করেছে। আর কোডোমেন কিন্তু এক্ষেত্রেও বি সেটটি হয়ে আছে, ঠিক আছে। আরেকটি ফাংশন আমরা দেখলাম, একে আমরা F4 ফাংশন হিসাবে ডিনোট করছি। এবার এই ফাংশনটির ক্ষেত্রে লক্ষ্য করে দেখি, এক্ষেত্রেও এ এর একটি ইনপুট, বি এরও একটি ইনপুট আছে, ইউনিক ইনপুট আছে কিন্তু সেম ইনপুট আছে। আবার সি এর একটি আছে, ডি এর আরেকটি আছে। এক্ষেত্রেও লক্ষ্য করলাম দুটি ইনপুটের সেম আউটপুট আছে, তাহলে সেক্ষেত্রে এই ফাংশনটিও মেনি ওয়ান ফাংশন হয়ে থাকবে। এই F4 এর যদি আমরা ডোমেন বের করি তাহলে এ হবে। কোডোমেন যদি আমরা বের করে থাকি তাহলে বি সেটটি হবে, এবং রেঞ্জ যদি বের করে থাকি তার জন্য কিন্তু 1 2 এবং 3 এই সেটটি হয়ে থাকবে, ঠিক আছে। এবং আরেকটি বিষয় আমরা লক্ষ্য করি, এবার এই যে চারটি ফাংশন আমরা তাদের প্রত্যেকটির ডোমেন, রেঞ্জ, কোডোমেন বের করে ফেলেছি, এবং প্রত্যেকটি অপেক্ষক যেগুলো চিত্রগুলি দেখলাম সেগুলি কী প্রকৃতির আমার ফাংশন সেই বিষয়ে আমাদের আইডিয়া এলো যখন তাদের ম্যাপিং দেখে আমরা বুঝতে পারলাম, ঠিক আছে। এবার আরেকটি বিষয় আমাকে জানতে হবে, সেটি কি? সেটি দেখো, যদি কখনো ম্যাপিং করার ক্ষেত্রে যদি বি সেটে, আমরা মাথায় রাখবো সবসময় বি সেট যখন বলছি তার অর্থ আমাকে বুঝবো যে এ টু বিতে ম্যাপিংটি হচ্ছে, সেক্ষেত্রে আমরা বি এর কথা বলছি, ঠিক আছে। এবার এ টু বিতে যদি ম্যাপিং হয়ে থাকে তাহলে বি সেটের যদি প্রত্যেকটি এলিমেন্ট যদি ম্যাপিংয়ে অংশগ্রহণ করে থাকে, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি সেই ফাংশনকে অন টু ফাংশন। কী বলতে পারি? অন টু ফাংশন। তাহলে আমরা লক্ষ্য করছি অন টু ফাংশন, এইটি অন টু ফাংশন, কারণ বি সেটের সমস্ত এলিমেন্ট কিন্তু এই ম্যাপিংয়ে অংশগ্রহণ করেছে। তাহলে এই যে ফাংশনটি আমরা চিত্র দেখতে পাচ্ছি, এফ যে ফাংশনটি আমরা দেখতে পেলাম, এই ফাংশনটি কিন্তু দুটি ফাংশনকে রিপ্রেজেন্ট করছে, এক ওয়ান ফাংশন, এক হচ্ছে অন টু ফাংশন। অন টু ফাংশনের ক্ষেত্রে মাথায় রাখবো রেঞ্জ এবং কোডোমেন দুটি কিন্তু বি সেটকে রিপ্রেজেন্ট করবে, অর্থাৎ সেম হবে, অর্থাৎ এর যে রেঞ্জ যে সেটটি সেটি কিন্তু কোডোমেনের সঙ্গে সেম হবে এবং সেটি বি সেটকেই রিপ্রেজেন্ট করবে, এইটি কিন্তু এর বৈশিষ্ট্য।
দ্বিতীয় ক্ষেত্রে দেখি, দ্বিতীয় ক্ষেত্রে লক্ষ্য করছি, দেখো এর কোডোমেন এবং রেঞ্জ কিন্তু সেম নয়। এখানে কোডোমেন বি সেটটি পুরোটি কিন্তু রেঞ্জ কিন্তু বি সেটটি নয়। তাহলে সেক্ষেত্রে আমরা বলবো কি, তার অর্থ হচ্ছে বি সেটের সমস্ত এলিমেন্ট ম্যাপিংয়ে অংশগ্রহণ করছে না। এই প্রকৃতির ফাংশনকে আমরা কি বলে থাকবো, আমরা ইনটু ফাংশন বলে থাকবো। কি, ইনটু ফাংশন বলে থাকবো। তাহলে এখন এই F2 যে ফাংশনটা আমরা পেয়েছি সেটি 1 এবং ইনটু ফাংশন পেয়ে থাকবো। একই রকমভাবে আমরা আরও যে দুটি চিত্র দেখেছি সেখানে আমরা কি পেলাম, এটি মেনি 1 এবং এখানেও দেখো রেঞ্জ এবং ডোমেন সেম বি সেটকে রিপ্রেজেন্ট করে। তাহলে এটিও কিন্তু অন টু ফাংশন হয়ে থাকবে। আর এক্ষেত্রে দেখো ভিন্নভাবে অবস্থান করছে, মানে বি সেটের সমস্ত ম্যাপিং অংশগ্রহণ করেনি, তাহলে এটি কিন্তু ইনটু ফাংশন হয়ে থাকবে। তাহলে চারটি ফাংশনকে আমরা বুঝলাম, চারটি ফাংশনের নাম বুঝলাম, তার বিশেষ ধর্মের উপর ভিত্তি করে তাদের যে নাম সেগুলো আমরা বুঝলাম। এখন একটি ফাংশনের যেটি আমরা আসল টপিক এসেছি, একটি ফাংশনের বিপরীত অপেক্ষক হতে গেলে আমাকে কীরকম ফাংশন হতে হবে। একটি ফাংশন কোনো একটি অপেক্ষকের বিপরীত অপেক্ষকের অস্তিত্ব থাকার প্রয়োজনীয়তা, অর্থাৎ কোনো একটি ফাংশন, আমরা একটু আগে বলছিলাম কোনো একটি সকল ফাংশনের কি বিপরীত অপেক্ষক থাকতে পারে না, সকল ফাংশনের বিপরীত অপেক্ষক থাকতে পারে না। সেই সব ফাংশনেরই বিপরীত অপেক্ষক থাকবে যে ফাংশন 1 এবং অন টু দুটোই একসঙ্গে হবে, যাকে বাইজেক্টিভ ফাংশনও বলা হয়ে থাকে। বাইজেক্টিভ ফাংশন মানে কি, যে ক্ষেত্রে যে সমস্ত ফাংশন 1 এবং অন টু দুটি একসঙ্গে মেনে চলে সেই ফাংশনেরই কেবলমাত্র আমরা বিপরীত অপেক্ষক বের করতে পারবো। তোমার প্রশ্ন হবে কেন এরকম স্যার, কী কারণে এরকম স্যার, আমরা আলোচনা করছি। প্রথমে বুঝে নিই, তাহলে এই ফাংশনের মধ্যে আমরা এখানে দেখলাম এই যে ফাংশনটি, একে আমরা গ্রিন করি, এই যে এফ ফাংশনকে আমরা দেখলাম, এটি দেখো বোথ 1 এবং অন টু, তাহলে এই ফাংশনটির কিন্তু বিপরীত ফাংশন বের করা পসিবল। আবার এক্ষেত্রে যেহেতু 1 তো অবশ্যই, কিন্তু ইনটু ফাংশন, অন টু ফাংশন নয়, তাহলে এর ক্ষেত্রে আমরা বিপরীত অপেক্ষক বের করতে পারবো না। ঠিক আছে, দ্বিতীয় ক্ষেত্রে আমরা মেনি ওয়ান থাকলেও সেটি অন টু হলেও কোনো যায় আসে না, আমাকে 1 এবং অন টু দুটোই হতে হবে, তবে আমরা বিপরীত অপেক্ষক বের করতে পারবো। তাহলে এই অপেক্ষকটিরও কিন্তু আমরা বিপরীত অপেক্ষক বের করতে পারবো না। আবার এটিও মেনি 1 এবং ইনটু এর ক্ষেত্রেও আমরা বিপরীত অপেক্ষক বের করতে পারবো না। আমরা বের করতে পারবো কি, আমরা 1 এবং অন টু এই দুটি যখন থাকবে সেই অপেক্ষকের আমরা বিপরীত অপেক্ষক বের করতে পারবো। এবার কেন এই বিষয়টি হচ্ছে, আমরা একই এক্সাম্পলকে নিয়ে একটু ভেবে দেখি। 1 2 3 ABC। এখন এই যে ফাংশনটি আমরা ম্যাপিং এরকম করছি, এই যে ফাংশনটি আমরা দেখতে পাচ্ছি এটি এ এবং বি সেটে, এই যে এফ ফাংশনটি এ টু বিতে ডিফাইন করা আছে, সেই সেটটিকে আমরা দেখতে পাচ্ছি এই সেটটি 1 ফাংশন এবং অন টু ফাংশনকেই রিপ্রেজেন্ট করছে, কারণ এদের ডোমেন এবং এদের যে রেঞ্জ এবং এদের যে কোডোমেন সেম বি সেটকে রিপ্রেজেন্ট করছে। তাহলে এটি 1 এবং অন টু দুটো ফাংশনকে রিপ্রেজেন্ট করছে। এখন বিপরীত অপেক্ষক এর যে ধর্ম সেটি রিলেশনের মতনই কাজ করে। কি অর্থাৎ এই যে ফাংশনটি, এই ফাংশনটি যদি আমরা রোস্টার ফর্মে লিখি, তাহলে এই ফাংশনটিকে কী দেখতে পাবো, এই ফাংশনটিকে এরকম দেখতে পাবো 1a 2b 3c। ঠিক আছে, এই ফাংশনটি এরকম দেখতে পেলাম। এখন এই ফাংশনটি যদি বিপরীত অপেক্ষক বের করি, আমরা রিলেশনের মতনই আমরা কি বলেছিলাম, আমরা দ্বিতীয় পদটি প্রথমে এবং প্রথম পদটি দ্বিতীয়তে ইন্টারচেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ আমাদের এ সেট থেকে বি সেটে যদি আমরা যে ফাংশনটি দেখতে পাচ্ছিলাম এফ ইনভার্স, অর্থাৎ এর যে বিপরীত অপেক্ষক, বারবার বলছি এফ ইনভার্স কথার অর্থ কিন্তু 1/f নয়। ঠিক আছে, এখন এই যে এফ ইনভার্স এই যে ফাংশনটি দেখতে পাচ্ছি এটি কিন্তু বি টু এতে ডিফাইন্ড হবে, মানে উল্টে যাবে। এ টু বিতে যদি ফাংশন এফ থাকে তাহলে এর যে ইনভার্স ফাংশন বা বিপরীত অপেক্ষক বি টু এতে হবে, ঠিক রিলেশনের মতনই। আর এই রোস্টার ফর্মে লিখতে গেলে A1 B2 এবং C3 হয়ে যাবে। এবং এই ফাংশনটিকে যদি আমরা ম্যাপিংয়ের মাধ্যমে বোঝার চেষ্টা করি, তাহলে এখন এই ফাংশনটিকে দেখো, এবার আমরা
এফ ইনভার্সের ম্যাপিংটা দেখার চেষ্টা করছি। তার মানে এটি বি ফাংশন হয়ে যাবে, এটি এ হয়ে যাবে, কারণ আমরা বি টু এতে ম্যাপিং করব। এই ম্যাপিংটি এরকম হবে, বিতে কী কী এলিমেন্ট ছিল এ বি সি, আর এ থেকে কী এলিমেন্ট ছিল 1 2 3। ম্যাপিংগুলো সেম থাকবে, সেম এলিমেন্টের সঙ্গে ম্যাপিং থাকবে, কিন্তু দিক চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ প্রথমে 1 থেকে এতে ছিল, এখন এ থেকে 2-এ, এ থেকে 1-এ হবে, বি থেকে 2-এ হবে এবং সি থেকে 3-এ হয়ে যাবে। এইটি কিন্তু এখানে বলা হয়েছে, ঠিক আছে। তাহলে লক্ষ্য করে দেখো, এক্ষেত্রেও দেখো এই যে এফ ইনভার্স এটি একটি ফাংশন এই কারণে বলতে পারছি, কারণ এ বি সি অর্থাৎ বি সেটের প্রত্যেকটি এলিমেন্ট ম্যাপিং অংশগ্রহণ করছে এবং প্রত্যেকটি ইউনিক আউটপুট দিচ্ছে। কিন্তু যদি আমরা এই কোনো একটি ফাংশনকে আমরা অন টু ফাংশন না হয়ে, 1 এবং অন টু ফাংশন না হয়ে অন্য কিছু হতো, আমরা আলোচনা করি। ধরো একটি ফাংশন এরকম আছে, এ এবং বি 1 2 3 এ বি সি, ঠিক এ একটি ফাংশন আছে এবং এর মধ্যে একটি ফাংশন এফ আমাকে বলা দেওয়া হয়েছে 1a 2b এবং 3b, ঠিক আছে। এরকম একটি ফাংশন বলা হয়েছে। এখানে আমরা বুঝতে পারছি যে এটি মেনি ওয়ান ফাংশন। কেন মেনি ওয়ান ফাংশন? কারণ এখানে 2 এবং 3 দুইটি ইনপুটের জন্য একটি আউটপুট এসে, সেটা হচ্ছে বি, ঠিক আছে। তাহলে এটি মেনি ওয়ান। আবার এটি ইনটু ফাংশন, কারণ কি? কারণ বি সেটের একটি এলিমেন্ট ম্যাপিংয়ে অংশগ্রহণ করেনি। তাহলে এর ইনভার্স ফাংশন বের করা পসিবল কি? একবার ট্রাই করি না, পসিবল কি হবে না সেটা পরে ব্যাপার। আমরা প্রথমে বলেছি পসিবল নয়, কিন্তু কেন নয় সেটাও তো দেখতে হবে না। তাহলে আমরা কী করছি, ইনভার্স ফাংশন হতে গেলে আমি কী হবে, সেটগুলি উল্টো করে দিচ্ছি, অর্থাৎ বি সেটকে আগে রাখছি, এ সেটকে আগে রাখছি। তাহলে এখান থেকে এখানে এর ইনভার্স ফাংশন হওয়া উচিত, অর্থাৎ এফ ইনভার্স যদি পাওয়া যায় তাহলে এটি বি থেকে এতে যাওয়া উচিত। তাহলে এ বি সি রেখে দিলাম, 1 2 3 রেখে দিলাম। এখন ম্যাপিংগুলো সেমই থাকবে, শুধু দিক চেঞ্জ হবে। তাহলে আমার এর সঙ্গে 1-এর সঙ্গে এর ছিল, তাহলে এর সঙ্গে এরকম হবে, ঠিক আছে, খুব ভালো কথা। বি এর সঙ্গে 2 এবং 3 দুটোর ম্যাপিং ছিল, তাহলে বি এর সঙ্গে 2 এবং বি এর সঙ্গে 3 ম্যাপিং হলো। এইবার ভেবে দেখো, এইটিকে যে চিত্রটি পেলাম, এটি কি আদৌ একটি ফাংশন? তোমার হিসাবে তুমি বলবে হ্যাঁ, কেন ফাংশন নয়? দেখো একটু ভেবে দেখো, ফাংশনের যে ডেফিনেশন আমরা শিখেছিলাম সেখানে বলেছিলাম এই যে যেখানে এ বি টু এতে যদি একটি ফাংশন ডিফাইন হয় তাহলে বি সেটের সমস্ত এলিমেন্ট ম্যাপিংয়ে অংশগ্রহণ করবে। কিন্তু এখানে দেখতে পাচ্ছি সে এলিমেন্টটি সেটি ম্যাপিংয়ে অংশগ্রহণ করছে না, তাহলে এটি ফাংশন হতে পারে না। আবার দ্বিতীয় রকমভাবে বি সেটের আমি বলেছিলাম বি, এই যে বি এলিমেন্ট এর যে ইনপুট, একটি ইনপুটের একটি ইউনিক আউটপুট থাকা উচিত, কিন্তু বি যে ইনপুট হিসাবে যদি আমরা লিখি তার আউটপুট আমরা দুটি পাচ্ছি, সেটা হচ্ছে 2 এবং 3, যেটিও কিন্তু ফাংশনের ক্ষেত্রে পসিবল নয়। সেক্ষেত্রে আমরা বুঝলাম তাহলে এই যে আমরা ইনভার্স বের করলাম, এর যে একটি ইনভার্স ফাংশন বের করার চেষ্টা করলাম সেটি বিফলের কারণ এটি কোনো ফাংশনই নয়। হ্যাঁ, এটি একটি রিলেশন, কিন্তু এটি ফাংশন কখনোই নাই। তাহলে আমরা বুঝলাম যে কেন মেনি ওয়ান ইনটু বা মেনি ওয়ান অন টু ফাংশনগুলি, বা আমরা আগে যে চিত্রগুলি দেখলাম তাতে আরও যে 3টি চিত্র অঙ্কন করেছিলি সেই চিত্রগুলি কেন ইনভার্স ফাংশন হতে পারে না, সেটি আমরা কিন্তু প্রত্যেকটি আলাদা চিত্র দিয়ে কিন্তু আমরা বুঝতে পারি বা অবজার্ভ করতে পারি, ঠিক আছে। আমরা একটি এক্সাম্পল দিয়ে বোঝাবার চেষ্টা করলাম যে কেন বাকি অন্য ফাংশনগুলি ইনভার্স ফাংশন নয়, আর এই ফাংশনটি কেন 1 এবং অন টু ফাংশনই কেন ইনভার্স ফাংশনকে দিয়ে থাকে, সেটি আমরা বুঝলাম এই টপিকের মাধ্যমে। এবার আমরা যখন আমাদের বেসিক ক্লিয়ার হয়ে গেছে না, তখন বাকি কিন্তু সময় লাগবে না। আমরা বেসিক যদি আমরা একবার শিখে গিয়ে থাকি, বুঝে গিয়ে থাকি, তাহলে বাকি জিনিসগুলো কিন্তু খুব সহজেই আমরা বুঝতে পারবো। তাহলে আমরা বাকি জিনিসগুলো বোঝার চেষ্টা করি। সর্বপ্রথমে কিছু নোট হিসাবে মনে রাখি যে সকল অপেক্ষকের কিন্তু বিপরীত অপেক্ষক থাকবে এমনটি নয়, কিন্তু যদি বিপরীত অপেক্ষক থাকে, অর্থাৎ কোনো একটি অপেক্ষক যদি বিপরীত অপেক্ষক থেকে থাকে সেটি ইউনিক হবে। অর্থাৎ এরকম নয় যে একটি অপেক্ষকের তুমি বিপরীত অপেক্ষক বের করলে সেটি ভিন্ন আসছে বা 2টি 3টি আসছে, এরকম হবে না। যদি একটি অপেক্ষকের বের করো একটি অপেক্ষকের যদি তুমি বিপরীত অপেক্ষক বের করো সেটি ইউনিক হয়ে থাকবে, এটি কিন্তু মাথায় রাখবো। দ্বিতীয় কি, এফ এবং জি যদি একে অপরের বিপরীত অপেক্ষক হয়ে থাকে, এফ এবং জি যদি বিপরীত অপেক্ষক হয়ে থাকে একে অপরের, তাহলে এফ এর যে সংজ্ঞার অঞ্চল অর্থাৎ এফ এর যে ডোমেন জি এর প্রসারের সঙ্গে সমান হবে, আর এফ এর যে প্রসার সেটা জি এর অঞ্চলের সঙ্গে সমান হবে। জানো, আমরা ইন্টারচেঞ্জ করে নেবো, তাই না? দুটি ফাংশন হয়ে থাকে, এর যদি বিপরীত ফাংশন হয়ে থাকে তো স্বাভাবিকভাবে এর ডোমেন ও রেঞ্জে পরিণত হবে, যেমন আমরা দেখছিলাম না। এক্ষেত্রে দেখো এই যে এখানে আমরা বললাম কি, এক্ষেত্রে লক্ষ্য করে দেখো এই যে অপেক্ষকটির কথা বলেছিলাম যে এর ইন্টারচেঞ্জ করে গেল না। এখন এফের যদি তুমি এফের ডোমেন যদি বের করো, ডোমেন অফ এফ আমরা কী করে লিখবো, এখন যদি তুমি ধরো
ডোমেন অফ এফ বের করো, কী পাবে? ডোমেন অফ এফ তুমি পাবে হচ্ছে 1 2 3, অর্থাৎ এ সেটকে পাবে। আর যদি তুমি রেঞ্জ অফ এফ বের করো সেটা কি বি সেটকে পাবে। ঠিক আছে, উল্টে দাও। এখন ডোমেন অফ এফ ইনভার্স তুমি কাকে পাবে? ডোমেন অফ এফ ইনভার্স দ্বিতীয় ক্ষেত্রে কী দেখলাম আমরা বি সেটকে পেলাম। আর রেঞ্জ অফ এফ ইনভার্স কাকে পেলাম? আমরা এই সেটকে পেলাম। মানে উল্টে গেল। মানে এই কথাটাই কিন্তু আমরা এক্ষেত্রেও আমরা কিন্তু এই যে দ্বিতীয় 3 নম্বর যে আমরা নোট বলেছে, এখানে কিন্তু এই কথাটি কিন্তু আমাদেরকে বলা হলো। একটি ফাংশন এবং তার যে ইনভার্স ফাংশন, তার জ্যামিতিক তাৎপর্যটি বোঝার চেষ্টা করি। আমরা প্রত্যেকেই জানি যে ইনভার্স যদি প্লাস থাকে তার ইনভার্স হচ্ছে মাইনাস, এবং যদি মাল্টিপ্লিকেশান থাকে তার ইনভার্স হচ্ছে ডিভিশন। আবার এটাও শিখেছি এক্সপোনেনশিয়ালের কিন্তু ইনভার্স হচ্ছে লগারিদম। এই বিষয়গুলি কিন্তু আমরা অলরেডি যখন আমরা লগ পড়েছি, যখন আমরা যোগ বিয়োগ গুণ ভাগ শিখেছি, তখন আমরা বলেছি যে প্লাস এবং মাইনাস একে অপরের ইনভার্স, মাল্টিপ্লিকেশন এবং ডিভিশন একে অপরের ইনভার্স, তেমন এক্সপোনেনশিয়াল এবং লগারিদম এরাও কিন্তু একে অপরের ইনভার্স। দেখো এক্ষেত্রেও লক্ষ্য করে দেখো, এই যে ফাংশনটি এক্স প্লাস 2 আছে, এর ইনভার্স ফাংশন এক্স মাইনাস 2, অর্থাৎ প্লাস 2 এখানে মাইনাস 2। 2x এর ক্ষেত্রে লক্ষ্য করে দেখো 2 গুণ আছে এক্সের সঙ্গে, এখানে 2 ভাগ হয়ে গেছে, এরা একে অপরের ইনভার্স। ই টু দি পাওয়ার এক্স, একে যদি তুমি এক্সপোনেনশিয়াল দেখো, কারণ আমরা জানি যে ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এক্সকে যদি লগারিদমে নিয়ে যায় তাহলে এ লগ ই টু দি পাওয়ার এক্স এরকমই আসে। এটা আমরা বলে থাকি যে একে আমরা ইনভার্স অপেক্ষক বলে থাকি, মানে ইনভার্স ফাংশন বলে থাকি। ঠিক আছে, তাহলে তুমি বলবে যে এগুলি বের করলেন কী করে? এই বিষয়ে আমরা যাবো যে একটি ফাংশনের ইনভার্স ফাংশন বের করলাম কী করে। কিন্তু একটি অবজারভেশন লক্ষ্য করে দেখো যে মাল্টিপ্লিকেশান যখন আমরা 2x ছিল, মানে এক্সের সঙ্গে 2 গুণ ছিল, আমরা তার বিপরীত অপেক্ষা যেটি পাবো সেটি x/2 পাবো, অর্থাৎ 2 ভাগ হিসাবে পাবো। x+2 যদি কোনো একটি ফাংশন থেকে থাকে তার ইনভার্স সবসময় x - 2 পেয়ে থাকবো। ঠিক আছে, ঠিক এরকমভাবে আমরা এক্সপোনেনশিয়ালের ক্ষেত্রেও ঠিক লগারিদমের ওপর বেস করে আমরা এর ইনভার্স ফাংশন পেয়ে থাকবো। কিভাবে পেলাম দেখো, এই যে আমরা কি বলেছি, আমরা বলেছি যে কোনো একটি অপেক্ষকের ইনভার্স বের করতে গেলে আমরা ইনপুট এবং আউটপুটের ইন্টারচেঞ্জ হয়, অর্থাৎ যার ডোমেন, কোনো একটি ফাংশনের ডোমেন সেটি তার বিপরীত অপেক্ষকের রেঞ্জ হয়ে যায়। আবার যেটা আমরা একটু আগে বললাম না, যে দেখো কোনো একটি অপেক্ষকের যে অঞ্চল সেটি তার বিপরীত অপেক্ষকের প্রসার হয়ে যায়, এবং কোনো একটি অঞ্চলের প্রসার সেটি বিপরীত অপেক্ষকের অঞ্চল হয়ে যায়। অর্থাৎ এক্স এবং ওয়াই হিসাবে যদি কনসিডার করি, এক্সকে যদি ইনপুট হিসাবে কনসিডার করি আমরা এফ ফাংশনের, এবং ওয়াইকে যদি আউটপুট হিসাবে কনসিডার করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এফ ইনভার্স অর্থাৎ বিপরীত অপেক্ষক যখন বের করবো ঠিক তার ইন্টারচেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ আউটপুটটি ইনপুট এবং ইনপুটটি আউটপুটে চলে আসবে। অর্থাৎ ইন্টারচেঞ্জ হচ্ছে, রেঞ্জ এবং ডোমেনের ইন্টারচেঞ্জ হচ্ছে। রেঞ্জ মানে কি? রেঞ্জ মানে কি হচ্ছে আউটপুট, আর ডোমেন মানে কি? ডোমেন মানে কি হচ্ছে ইনপুটস। তার ইনপুট আর আউটপুটের ইন্টারচেঞ্জ করছে, অর্থাৎ এক্স এবং ওয়াই এর ইন্টারচেঞ্জ হচ্ছে, এক্স ওয়াই এবং ওয়াই এক্স এর ইন্টারচেঞ্জ করছে একে অপরকে। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি করব, আমরা যদি ধরে নিই একবারের জন্য এটি হচ্ছে y = x+2 আর এটি হচ্ছে y = x-2, এই দুটি ফাংশন। আমরা কি করব, আমরা প্রত্যেকে y এবং x এর ইন্টারচেঞ্জ করার জন্য আমরাও কিন্তু ইন্টারচেঞ্জ করে দেবো। এই যে ফাংশনটি, একে যদি আমরা ইন্টারচেঞ্জ করি x এবং y এর, কারণ কি x এবং y একে অপরে ইন্টারচেঞ্জ করছে, তাহলে কী পাবো আমরা? x = y+2 পাবো। আমরা কি বললাম? ইন্টারচেঞ্জ করলাম। এই y এর জায়গায় আমরা x পুট করলাম, এই x এর জায়গায় আমরা y পুট করলাম। যদি ইন্টারচেঞ্জ করি পেলাম কি? x = y+2। এরপরে কি করলাম? এবার আমরা y এর আকারে যদি রিপ্রেজেন্ট করি, দেখো দুই দিক থেকে -2 যদি আমরা করি, তাহলে y = x-2 চলে আসবে। এইভাবে আমরা ইনভার্স ফাংশন বের করে থাকি। একই রকমভাবে দেখো দ্বিতীয় ক্ষেত্রে, এক্ষেত্রে কি আছে? y = x, ঠিক আছে, এখানে y log e পেয়েছি। এই y আমরা ইন্টারচেঞ্জ যদি করি তাহলে কী পাবো? x = e⁻y পাবো, x = e⁻y পাবো। এখন তাকে যদি আমরা লগে নিয়ে যাই, আমরা কি জানি লগে, দেখো e⁻y = x, e⁻y = x এই আকারেই আছে। দেখো আমরা ইন্টারচেঞ্জ করে নিলাম, ঠিক আছে, একে যদি লগে নিয়ে যাই ঠিক এই আকারেই পেয়ে যাব। একই রকমভাবে এর ক্ষেত্রেও যদি y = 2x হয়ে থাকে, আমরা যদি ইন্টারচেঞ্জ করি, অর্থাৎ y এর জায়গায় x বসালাম = x এর জায়গায় যদি y বসালাম, এই পজিশনে এলো। এবার আমরা কি করলাম? y = y এর ভ্যালু বের করলাম, y = কী হবে? উভয় দুই দিক থেকে 2 দিয়ে ভাগ করে দাও, 2 কেটে যাবে এদিক থেকে, তাহলে y = x/2 এই ফাংশনটা আমরা পেয়ে যাব। অর্থাৎ কি করলাম? কোনো একটি ফাংশনের আমি যদি
ইনভার্স ফাংশন বের করতে হয় আমরা শুধুমাত্র এক্স এবং ওয়াইকে ইন্টারচেঞ্জ করব এবং তারপরে ওয়াইয়ের ভ্যালু বের করব। যে ভ্যালুটি পাবো সেটি হবে আমাদের অপেক্ষক। আমরা দেখতে পেলাম, এই ক্ষেত্রেও দেখতে পেলাম, এই ক্ষেত্রেও দেখতে পেলাম এবং এই ক্ষেত্রেও আমরা দেখতে পেলাম। এবার দেখো প্রত্যেকটির আমরা যদি আমাদের গ্যাপকে লক্ষ্য করি, এটি হচ্ছে x+2 এর গ্যাপ এবং এটি হচ্ছে x-2 এর গ্যাপ। লক্ষ্য করার বিষয় হচ্ছে যেহেতু আমরা এক্স এবং ওয়াইকে ইন্টারচেঞ্জ করছি, তাহলে একটি বিষয় লক্ষ্য করি, আমরা যদি ঠিক এই পজিশানে এক্স ইজিক্যাল টু ওয়াই অর্থাৎ এক্স ইজিক্যাল টু ওয়াইয়ের যদি আমরা লেখচিত্র অঙ্কন করি, অর্থাৎ সেই লেখচিত্র ঠিক এইরকমভাবে মাঝখান দিয়ে যাবে। লক্ষ্য করার বিষয় হচ্ছে এই লেখচিত্রের ঠিক মিরর ইমেজ পাওয়া যাবে এই দুটি কিন্তু অপেক্ষকের। দেখো x-2 এবং x+2 দেখতে পাচ্ছি এক্স্যাক্টলি এই যে আমরা ব্ল্যাক কালারের যে আমরা গ্যাপটি আঁকলাম y ইজিক্যাল টু এক্স বা x ইজিক্যাল টু ওয়াই, এর কিন্তু মিরর ইমেজ হয়ে থাকবে। একই রকমভাবে এই পয়েন্টেও যদি তুমি এই লেখচিত্র অঙ্কন করো y ইজিক্যাল টু এক্স, তাহলে লক্ষ্য করবে এই অপেক্ষকটি কি e⁻x এর অপেক্ষক আর এটা কি log e বেসে x। তাহলে এই অপেক্ষক দুটির ক্ষেত্রেও দেখো এই যে y x ইজিক্যাল টু ওয়াই, কারণ আমরা ইন্টারচেঞ্জ করেছি, x এবং y ইন্টারচেঞ্জ হওয়ার জন্য কি হচ্ছে এদের যে রিফ্লেকশন, এই দুটি গ্যাপ, এই যে গ্যাপ এবং এই যে গ্যাপ, এদের যে রিফ্লেকশন মিরর ইমেজ দিচ্ছে কার, y ইজিক্যাল টু এক্স এই সরলরেখার। একই রকমভাবে এর ক্ষেত্রেও লক্ষ্য করে দেখো এই যে ফাংশনটা আমরা পাচ্ছি এটি হচ্ছে 2x আর এটি হচ্ছে x/2, এই দুটি অপেক্ষক পাচ্ছি। আমরা যদি একই রকমভাবে এই পয়েন্টে অর্থাৎ y ইজিক্যাল টু এক্স যদি অঙ্কন করি ঠিক এরকমভাবে, লক্ষ্য করবি এরও ক্ষেত্রে আমরা মিরর ইমেজ পাবো, অর্থাৎ এই মিরর ইমেজ পাওয়া যাবে। বুঝাতে পারলাম? তাহলে এর জ্যামিতিক তাৎপর্য হচ্ছে যে কোনো একটি অপেক্ষক এবং তার যদি আমরা ইনভার্স ফাংশন বের করি, যার জন্য ইনভার্স ফাংশন বের করি এবং তাদের যদি গ্যাপ অঙ্কন করি, সেই গ্যাপ দুটি কিন্তু অবশ্যই y ইজিক্যাল টু এক্স এই যে লেখচিত্র তার সঙ্গে তাকে মিরর ইমেজ দেবে বা তার সঙ্গে প্রতিসম হয়ে থাকবে, সেই সরলরেখাটির সঙ্গে প্রতিসম হয়ে থাকবে। এবার আমরা এই কোশ্চেনটিকে একটু সমাধান করার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি। আমাকে কি বলছে, যদি একটি ফাংশন এফ R2R এর ডিফাইন আছে R2R, এখানে বুঝতে হবে যার অর্থ হচ্ছে আমার ডোমেন অফ এফ হচ্ছে আর এবং রেঞ্জ অফ এফও হচ্ছে আর আমাকে বলে দেওয়া আছে। সেক্ষেত্রে f(x) ইজিক্যাল টু x² একটি ফাংশন ডিফাইন করা আছে, অপেক্ষকটির বিপরীত অপেক্ষক নির্ণয় করা সম্ভব কি? আমরা পূর্বে এই বিষয়ে কিন্তু আমরা বলেছি, যদি তুমি ভিডিওর প্রথম থেকে দেখে থাকো তাহলে বুঝতে পারবে আমরা পূর্বে এই টপিক নিয়ে আলোচনা করেছি। এখন f(x) ইজিক্যাল টু x², এটি আমাকে প্রথমে দেখতে হবে এটি 1 ফাংশন এবং অন টু ফাংশন কি নয়। যদি এই দুটি হয়ে থাকে তবেই কিন্তু কোনো একটি অপেক্ষকের আমরা বলেছিলাম বিপরীত অপেক্ষক বের করা সম্ভব। এখন ধরো আমি x ইজিক্যাল টু -1 বা x ইজিক্যাল টু 1 যদি বসাই ইনপুট হিসাবে, আমরা আউটপুট কি পাই, এদের প্রত্যেকটির f(x) আমরা পাই কিন্তু 1, অর্থাৎ তার অর্থ কি? তার অর্থ হচ্ছে এটি কিন্তু মেনি ওয়ান ফাংশন হয়ে গেছে। তাহলে মেনি ওয়ান ফাংশনের কখনোই কিন্তু আমরা ইনভার্স ফাংশন বের করতে পারি না। ঠিক আছে, জ্যামিতিকভাবে কী করে বুঝবো? ধরো এটি হচ্ছে এক্স অ্যাক্সিস এবং এটি হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এখন ওয়াই ইজিক্যাল টু x² বা f(x) ইজিক্যাল টু x² এর যে গ্যাপ সেটি এরকম হবে। এখন এই অপেক্ষকটি মেনি ওয়ান না 1 সেটি বুঝতে গেলে আমরা যদি কি করি, আমরা যদি একটি রেখাংশ এক্স অ্যাক্সিসের সমান্তরাল রেখাংশ যদি অঙ্কন করি, সেটি যদি দুটি জায়গাতে কাট করছে, তার অর্থ হচ্ছে এক্সের ভিন্ন অর্থাৎ ভিন্ন দুটি ভ্যালুর জন্য, এখানে ভিন্ন হতে পারে, দুটি ভ্যালুর জন্য সেম আউটপুট দিয়ে থাকছে ভিন্ন ভ্যালুর জন্য। তাহলে এটি কিন্তু মেনি ওয়ান ফাংশন। তাহলে মেনি ওয়ান ফাংশন হলে অবশ্যই এর কিন্তু বিপরীত অপেক্ষক বের করা সম্ভব নয়। তাহলে আমরা এক্ষেত্রে আমরা বুঝলাম যে এর বিপরীত অপেক্ষক বের করা সম্ভব নয়। কিন্তু দ্বিতীয় যখন এই কোশ্চেনটি আমাকে বলা হয়েছে যে একটি ফাংশন 0 টু ইনফিনিটিভ এবং 0 টু ইনফিনিটিভে আমাকে ডিফাইন করা আছে, অর্থাৎ এর যে ডোমেন সেটি আমাকে বলা হয়েছে 0 থেকে ইনফিনিটিভের মধ্যে এবং এর যে রেঞ্জ সেটিও আমাকে হবে 0 থেকে ইনফিনিটিভের মধ্যে। তার অর্থ হচ্ছে এর যে গ্যাপটি আমরা পাবো, সেটি ঠিক এই পজিশনে এরকম হবে, অর্থাৎ
এর যে গ্যাপটি পাবো সেটি এই দিকের অংশ হবে, অর্থাৎ পজিটিভ দিকে হবে, কারণ ইনপুটগুলো আমাকে পজিটিভ দিকে নেওয়া হয়েছে। ইনপুট দিকে আমাকে বলেছে জিরো থেকে স্টার্ট, এখান থেকে স্টার্ট পজিটিভ দিকে, তাহলে এর আউটপুটও এই দিক থেকে পজিটিভ দিকে হবে। তার মানে এই দিকের পোর্শনটি যেটি সেটি কিন্তু বাদ দিয়ে দিয়েছে, সেটি কিন্তু বাদ দেওয়া হয়েছে, আমাকে শুধুমাত্র এই পজিশন নেওয়া হয়েছে। আর এই পজিশন নেওয়ার জন্য আমাকে যদি একটি সরলরেখা অঙ্কন করি এক্স অ্যাক্সিসের সমান্তরাল, দেখতে পাচ্ছি একটিই কিন্তু ইনপুট পাচ্ছি একটি আউটপুটের জন্য, মানে একটি ইনপুটের জন্য একটি আউটপুট পাচ্ছি, তাহলে এটি কিন্তু 1 ফাংশন হয়ে থাকবে এবং এই ফাংশনটি কিন্তু অন টু ফাংশনও হয়ে থাকবে। তাহলে সেক্ষেত্রে আমরা এর কিন্তু বিপরীত অপেক্ষক বের করতে পারি, এর কিন্তু বিপরীত অপেক্ষক আমরা নির্ণয় করতে পারি। তাহলে আমরা রেঞ্জ এবং ডোমেনের উপর কিন্তু খুব নির্ভর করছে। আমরা যদি এর বিপরীত অপেক্ষক বের করি তাহলে সেই ফাংশনটি এফ ইনভার্স এক্স দ্বারা রিপ্রেজেন্ট করব এবং তার কি হবে, তার ডোমেনও কিন্তু ঠিক এইভাবেই চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ এটি এরকম হয়ে যাবে, অর্থাৎ ডোমেন রেঞ্জ কিন্তু ইন্টারচেঞ্জ করে থাকবে। তাহলে এর ডোমেন কি হবে, এর ডোমেনও কিন্তু আমরা পাবো এরকম 0 টু ইনফিনিটি থেকে, এর রেঞ্জও পাবো আমরা 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। কিন্তু কিভাবে নির্ণয় করব যে এই ফাংশনটি কী রূপ হবে, তার কিছু পদ্ধতি আছে। সর্বপ্রথমে আমরা কি করব, আমরা ধরে নেব এই যে এফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার আছে, আমরা সর্বপ্রথমে এই এফ এক্সের জায়গায় আমরা ওয়াই ধরে নেব, ঠিক যেরকম আমরা আগেও দেখলাম। আমরা কি করব, আমরা ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার লিখব, তারপরে কি করব, আমরা ইন্টারচেঞ্জ করব এক্স ইন টার্মস অফ ওয়াই, আমরা উল্টে দেব, আমরা আউটপুট এবং আউটপুট আর ইনপুটের মধ্যে ইন্টারচেঞ্জ করব, অর্থাৎ আমরা ওয়াইয়ের জায়গায় এক্স লিখব এবং এক্সের জায়গায় ওয়াই করে ইন্টারচেঞ্জ করব, ঠিক এইরকম পজিশন আসবে। এরপরে কি করব, এরপরে আমরা ওয়াইয়ের ভ্যালু বের করব, কী করব, তাহলে আমরা ওয়াই স্কোয়ার আমরা আগে লিখিনি একটু, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স পেলাম, ঠিক আছে। এবার ওয়াইয়ের ভ্যালু যদি বের করি প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ এক্স পেলাম, ঠিক এই পজিশানে এলো। এবার কি বলছে, ওয়াইয়ের জায়গায় আমরা লিখতে পারি এফ ইনভার্স এক্স, ঠিক আছে, এই জায়গাটা আমরা ওয়াইয়ের জায়গায় রিপ্লেস করলাম, কিন্তু পেলাম কি প্লাস মাইনাস এক্স, অর্থাৎ একটি ইনপুটে দুটি আউটপুট তো হতে পারে না। আমরা বলেছি যে একটি ইনপুটের, অর্থাৎ এক্স যদি ইনপুট হয়ে থাকে তার একটি আউটপুট হতে পারে, কিন্তু এখানে আমরা কি পাচ্ছি, একবার প্লাস রুট এক্স পাচ্ছি, একবার মাইনাস রুট এক্স পাচ্ছি, দুটি আউটপুট পাচ্ছি। তাহলে কি করতে হবে, রিজেক্ট এক্সট্রা ফাংশন। এখন এক্সট্রা ফাংশনকে রিজেক্টে করতে হবে, আমরা বুঝবো কী করে কোনটা এক্সট্রা অ্যান্সার, কোনটা ঠিক কোনটা ভুল। এক্ষেত্রে আমরা কাজ করবে কি, ডোমেন এবং রেঞ্জ। আমি এক্ষুনি বের করলাম না যে এদের যে রেঞ্জ হবে, এই এফ ইনভার্সের যে রেঞ্জ হবে সেটি 0 থেকে ইনফিনিটির মধ্যে অবস্থান করবে, অর্থাৎ পজিটিভ হবে। 0 থেকে ইনফিনিটিভ হওয়ার অর্থ হচ্ছে পজিটিভ হবে। তাহলে পজিটিভ হলে এইকে আমরা রিজেক্ট করব, এই যে মানটিকে আমরা রিজেক্ট করব। তাহলে আমরা কি পেলাম, তাহলে আমরা এফ ইনভার্স এক্সের যে বিপরীত অপেক্ষকটি আমরা পেলাম, তার ভ্যালু পেলাম এটি। অর্থাৎ আমরা যে কোনো ফাংশনের কিন্তু বিপরীত অপেক্ষক আমরা এই পদ্ধতিতে নির্ণয় করব। সর্বপ্রথম কি করব, এফ এক্সকে আমরা ওয়াই ধরবো, তারপরে এক্স এবং ওয়াইয়ের মধ্যে ইন্টারচেঞ্জ করব। ইন্টারচেঞ্জ করার অর্থ হচ্ছে আমরা দুটি রেঞ্জ এবং ডোমেনকে ইন্টারচেঞ্জ করছি, তারপরে ওয়াইয়ের ভ্যালু বের করবো এবং ওয়াইয়ের জায়গায় এফ ইনভার্স এক্সকে রিপ্লেস করব, এবং যদি দুটি ভ্যালু এসে থাকে তাহলে আমরা ডোমেন এবং রেঞ্জকে দেখে আমরা নির্ণয় করব কোনটিকে রিজেক্ট করা উচিত এবং সেটিকে রিজেক্ট করব এবং আমাদের ভ্যালু বের করব। বোঝাতে পারলাম? যদি বুঝে থেকে থাকো তাহলে আমরা এই যে এক্স স্কোয়ারের ধারণাটি চলে এসেছে, তাহলে আমরা সেই হিসাবে আমরা সাইন এক্সেরও কিন্তু আমরা আইডিয়া পেয়ে গেছি যে সাইন এক্স এই যে ফাংশনটি, এটি কিন্তু মেনি ওয়ান ফাংশন। কেন মেনি ওয়ান ফাংশন? কারণ যদি এটি সাইন এক্সের গ্যাপ, আমরা যদি এই সাইন এক্সের গ্যাপে যদি হরাইজেন্টালি অর্থাৎ এক্স এক্সিসের সমান্তরাল একটি যদি রেখা অঙ্কন করি, দেখতে পাচ্ছি এটিও কিন্তু ভিন্ন ভিন্ন জায়গায় কাট করছে, অর্থাৎ আউটপুট ভিন্ন ইনপুটের জন্য কিন্তু সেম আউটপুট দেবে। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি এটি মেনি ওয়ান ফাংশন। তাহলে এই মেনি ওয়ান ফাংশনের কিন্তু কখনোই কিন্তু ফাংশনটির কিন্তু ইনভার্স ফাংশন বের করা সম্ভব নয়। কিন্তু যদি আমাকে কোনো একটি পার্টিকুলার এরিয়া বলে দেয়, যেমন এক্ষেত্রে আমরা বের করতে পারছিলাম না যখন আমাকে পুরো R2R আমাকে ডিফাইন করতে বলেছিল। কিন্তু যখন আমাকে বলে দিল যে এই যে কিছু একটি সার্টেন একটি এরিয়া 0 থেকে ইনফিনিটির মধ্যে, অর্থাৎ কিছু এরিয়া বললো, সেক্ষেত্রে আমরা বের করতে পারছিলাম। ঠিক একই রকমভাবে সাইনের ক্ষেত্রেও যদি আমাকে π/2 থেকে π/2 এর মধ্যে যদি আমাকে বলে দেওয়া হয় এর রেঞ্জ, এর যে ডোমেন যদি বলে দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা এর কিন্তু ভ্যালু পেতে পারি, আর তার রেঞ্জ হবে 1 থেকে -1 থেকে 1 এর
মধ্যে, ঠিক আছে। তার মানে আমরা এই পজিশানটুকুর কিন্তু এই যে এইটুকু পজিশান, ঠিক আছে, এইটুকু পজিশান, পার্টিকুলারলি এইটুকু পজিশানের জন্য কিন্তু আমরা এর ইনভার্স ফাংশন বের করতে পারি, বা অন্য ক্ষেত্রে হয়তো অন্য কোনো একটি ইন্টারভ্যাল বললো, অনেকটি ইন্টারভ্যালের ক্ষেত্রে বের করতে পারি। তাহলে এই যদি আমরা এরকমভাবে ইন্টারভ্যাল ওয়াইজ আমরা সাইন এক্সের ক্ষেত্রে কিন্তু পুরো সাইন এক্সের কিন্তু ইনভার্স ফাংশন বের করতে পারি না, কিন্তু পার্টিকুলারলি কোনো একটি ইন্টারভ্যালের ক্ষেত্রে, যে ক্ষেত্রে আমরা এই যে এইটুকু ইন্টারভ্যালের ক্ষেত্রে কিন্তু এর আমরা ইনভার্স ফাংশন বের করতে পারি, ঠিক আছে। তাহলে আমরা এই বিষয়গুলো আমরা বুঝলাম। এবার যদি গ্রাফিক্যালিও তুমি যদি দেখো না, একটু যদি গ্রাফিক্যালিও লক্ষ্য করো, দেখো আমরা দেখতে পাচ্ছি, দেখো সাইন ইনভার্স এক্স, দেখো লক্ষ্য করে দেখো তো, সাইন এক্সের গ্যাপ এবং সাইন ইনভার্স এক্সের গ্যাপ লক্ষ্য করে দেখছি, এই পার্টিকুলারলি এইটুকু পিরিয়ড এইটুকু অঞ্চলের জন্য যে গ্যাপটি ফাংশনটি কিন্তু দেখো ইনভার্স ফাংশন গিয়েছে, আর যেটি দেখতে কিন্তু ঠিক এরকম। তুমি যদি এই ক্ষেত্রে দেখো ওয়াই ইজ ইকুয়াল টু এক্স যদি একটু ড্র করো, ওয়াই ইজ ইকুয়াল টু এক্স যদি তুমি ড্র করো, দেখতে পাচ্ছ এক্স্যাক্টলি এই ওয়াই ইজ ইকুয়াল টু এক্স কিন্তু এই দুটিকে কিন্তু মিরার ইমেজ তৈরি করে দিয়েছে। তার মানে আমরা এই বিষয়টি বুঝলাম যে এর জ্যামিতিক তাৎপর্য বুঝলাম, তার সঙ্গে সঙ্গে ইন্টারভ্যাল এবং রেঞ্জ এবং ডোমেন কিভাবে কাজ করে সেই বিষয়গুলো কিন্তু আমাদের আইডিয়া কিন্তু চলে এলো। একদম বিষয়কে কমপ্লিকেট করবে না, একদম সিম্পলভাবে জিনিসগুলিকে নেবে। এবার দেখো আমরা যদি যে ধারণাগুলো শিখেছি তার উপর বেস করে আমরা কোশ্চেন করছি। দেখো আমরা যে কোশ্চেন আমরা প্রথমে কী দেখেছি, এফ এক্স ইজ ইকুয়াল টু 2x+7 এর আমাকে বিপরীত অপেক্ষক বের করতে হবে। স্বাভাবিকভাবে এর যে রেঞ্জ আর টু আর এ কিন্তু রেঞ্জ এবং এই যে ফাংশনটির ডোমেন এবং রেঞ্জ আর টু আর এ ডিফাইন হয়ে থাকবে, কারণ সমস্ত আর এরা গ্রহণ করতে পারে। এখন আমাদের ফার্স্ট কাজ কি, আমরা এফ এক্সকে ওয়াই দ্বারা রিপ্লেস করব 2x+7। তারপরের কাজ কি, এই ওয়াইয়ের জায়গায় আমি এক্স লিখব এবং এক্সের জায়গায় আমি ওয়াই দ্বারা রিপ্লেস করব। এরপরের কাজ কি, এবং আমাকে ওয়াইয়ের ভ্যালু বের করতে হবে, অর্থাৎ আমরা উভয় পক্ষে -7কে যদি আমরা গুণ করি তাহলে x-7 ইজ ইকুয়াল টু 2y, পরে আমরা 2 দিয়ে ভাগ করে দিলে x-7/2 ইজ ইকুয়াল টু ওয়াই, ঠিক এই পজিশনে পাবো। এখন এই ওয়াইয়ের জায়গায় যদি আমরা এফ ইনভার্স এক্স দ্বারা রিপ্লেস করে দিই তাহলে আমরা পাচ্ছি কি, এফ ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু আমরা পাবো x-7/2, ঠিক এই অপেক্ষকটি পাবো। এখন এইটি হচ্ছে বিপরীত অপেক্ষক, ঠিক আছে, এটি হচ্ছে এর বিপরীত অপেক্ষক। একই রকমভাবে এক্ষেত্রে দেখো এদের যে বিপরীত অপেক্ষক তারও কিন্তু রেঞ্জ এবং ডোমেন ঠিক এরকম হবে, আর টু আর এ কিন্তু ডিফাইন্ড হবে। একই রকমভাবে আরেকটি কোশ্চেন দেখার চেষ্টা করি, যে আমাকে বলা হয়েছে y ইজ ইকুয়াল টু x³ + 8, ঠিক আছে, এফ এক্স জায়গায় আমরা ওয়াইকে পুট করলাম, তারপরে কি করব, আমরা রিপ্লেস করব, অর্থাৎ x ইজ ইকুয়াল টু y³ + 8 লিখব, অর x-8 ইজ ইকুয়াল টু y³ লিখব। উভয় পক্ষে আমরা কিউব রূপ নিয়ে নিলে x-8 ইজ ইকুয়াল টু y, ঠিক এই পজিশানে চলে এলো। এখন আমরা এই ওয়াইয়ের জায়গায় যদি আমরা এফ ইনভার্স এক্সকে পুট করি তাহলে পেলাম কি, এফ ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু x-8, এটি হচ্ছে আমাদের কি ইনভার্স ফাংশন। বোঝাতে পারলাম। একই রকমভাবে আরেকটি কোশ্চেন দেখার চেষ্টা করছি, আশা করছি তুমি ব্যাপারটি বুঝতে পারছো ধীরে ধীরে। আমরা এফ এক্স ইজ ইকুয়াল টু x+2 -5 আছে, ঠিক আছে, আমরা কি করব, প্রথমে কাজ হচ্ছে y ইজ ইকুয়াল টু x+2 -5 লিখে নেব, ঠিক আছে। তারপরে কি করব, তারপরে আমরা কি করব, এরপর আমরা ওয়াইকে এক্স দ্বারা রিপ্লেস করে দেবো, অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু y+2 -5, ঠিক এরকম পজিশন আসবে। উভয় পক্ষে এক্স যদি আমরা +5 করি তাহলে x+5 ইজ ইকুয়াল টু +2, উভয় পক্ষে যদি আমরা বর্গ করে দিই তাহলে x+5² ইজ ইকুয়াল টু y+2, তারপরের লাইন আমরা করতে পারি x+5² -2 ইজ ইকুয়াল টু ওয়াই, ওয়াইকে আমরা এক্স দ্বারা রিপ্লেস করতে পারি। আমরা পেলাম কি, এফ ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু x+5² -2, ঠিক এই পজিশানে আমরা পেলাম। এটি হচ্ছে এর বিপরীত অপেক্ষক। তুমি এটাকে ভেঙেও লিখতে পারো, ভেঙে তুমি লাস্টে x² + 10x+23 এই আকারেও লিখতে পারো। এখন এই ফাংশনটির যে ডোমেন, এই ফাংশনটির এর যে ডোমেন আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে
-2 টু ইনফিনিটিভ। তুমি ডোমেন এবং রেঞ্জ কীভাবে নির্ণয় করতে অলরেডি নিশ্চয়ই শিখেছো, কারণ আমরা জানি যে এই যে স্কোয়ার রুট অফ এক্স প্লাস 2 এই ভেতরের নেগেটিভ মান কিন্তু আনলে এই ফাংশনটি কিন্তু রিয়েল ফাংশন থাকবে না, কারণ আমাদের যে ফাংশনের চ্যাপ্টার সেটি আমরা রিয়েল ভ্যালু ফাংশনের উপর কাজ করি। তাই স্কোয়ার রুটের মধ্যে যদি নেগেটিভ চলে আসে তাহলে এই ফাংশনটি ইমাজিনারি পার্ট চলে আসবে, তাহলে এটি কিন্তু রিয়েল ফাংশন থাকবে না। সেই কারণে এর যখন রেঞ্জ বের করব মাথায় রাখবো এর ভেতরে আমাকে এমন এক্সের ভ্যালু নিতে হবে যার জন্য কিন্তু ভেতরে নেগেটিভ চিহ্ন না আসে, আর সেটি তখনই পসিবল যখন আমরা এর ভ্যালু কিন্তু -2 থেকে বড় নেব। -2 থেকে যদি বড় নিই, -2 থেকে 0 হবে, সেটি আমরা গ্রহণ করতে পারবো। কিন্তু -2 এর যদি আমরা বড় নিই সেক্ষেত্রে লক্ষ্য করে দেখো সেক্ষেত্রে কিন্তু এর ভ্যালুর পজিটিভ আসবে, কিন্তু -2 থেকে ছোটো নিই অর্থাৎ -3 -4 -5 সেক্ষেত্রে কিন্তু নেগেটিভ চলে আসবে। সে কারণে এর যে ডোমেন সেটি -2 থেকে ইনফিনিটিভ থেকে স্টার্ট হবে এবং স্বাভাবিকভাবে এর রেঞ্জ হবে -5 থেকে ইনফিনিটিভ পর্যন্ত। কারণ কি, যদি এর মান 0 হয় তাহলে সেখানে -5 পাবো এবং তারপরে যাই ভ্যালু না কারণ সেটি পজিটিভ হবে, তাহলে -5 থেকে ইনফিনিটিভ পর্যন্ত এর ভ্যালু পাবো। তাহলে আমরা কী দেখলাম যে এই যে এফ ফাংশনটি যেতে পেয়েছিলাম তার কিন্তু ডোমেনটিক এইরকমকে রিপ্রেজেন্ট করছিল, তাহলে স্বাভাবিকভাবে তার যে ইনভার্স ফাংশনটি হয়ে থাকবে এফ ড্যাশ এক্স হয়ে থাকবে, এই যে ইনভার্স ফাংশনটি স্বাভাবিকভাবে কী হয়ে যাবে -5 টু ইনফিনিটিভ থেকে ইনফিনিটিভে কিন্তু ডিফাইন্ড হবে। এই বিষয়গুলি ছোটো ছোটো জিনিসগুলো মনে রাখবে, কারণ কখনো ক্ষেত্রে এরকম হতেই পারে যে এই ফাংশনটির তোমার ইনভার্স ফাংশন বের করতে না বলে ইনভার্স ফাংশনের ডোমেন বা রেঞ্জও বের করতে বলতে পারে, সেক্ষেত্রে কিন্তু এই কনসেপ্টগুলি কিন্তু কাজে লাগবে। সেটা আমরা ডোমেন এবং রেঞ্জের চ্যাপ্টারে আমরা আলোচনা করব, কিন্তু এই কনসেপ্ট বোঝানোর সঙ্গে সঙ্গে এই বিষয়গুলো কিন্তু আমরা একবার মনে করানোর চেষ্টা করলাম। এখন এই কোশ্চেনটি আমরা কীভাবে সলভ করব, একই রকমভাবে y কিউব রুট অফ এক্স প্লাস 4 - 2 দ্বারা রিপ্লেস করব এবং তারপরে এক্সের জায়গায় y এবং y এর জায়গায় এক্সকে আমরা রিপ্লেস করলে আমরা পাচ্ছি x কিউব রুট অফ y প্লাস 4 - 2, উভয় পক্ষে +2 করলে x প্লাস 2 কিউব রুট অফ y প্লাস 4 চলে আসবে। তারপর আমরা উভয় পক্ষে যদি কিউব করি তাহলে x প্লাস 2 কিউব y প্লাস 4, পরে আমরা উভয় পক্ষে যদি -4 করে দিই তাহলে x প্লাস 2 কিউব -4 y, ঠিক এই পজিশানে আসবে। আর এটি হচ্ছে এফ ইনভার্স এক্স বা এই এফ ফাংশনটির ইনভার্স ফাংশন। ঠিক আছে, এক্ষেত্রে কিন্তু আর টু আর কিন্তু এই ফাংশন দুটি ডিফাইন্ড হয়ে থাকবে। এখন আমরা যে ফাংশনটি এখন দেখতে পাচ্ছি সেই ফাংশনটিও যদি আমাকে ইনভার্স ফাংশন বের করতে বলে সেক্ষেত্রে আমরা কি করব, আমরা দেখো y 3x - 7 বাই 4x প্লাস 3 লিখে দেব। তারপরে কি করব, আমরা y এবং xকে রিপ্লেস করব, অর্থাৎ x 3y - 7 বাই 4y প্লাস 3 এইভাবে লিখে নেব। তারপরে কি করব, তারপর আমরা ক্রস মাল্টিপ্লিকেশান করব, অর্থাৎ আমরা পড়ে থাকবে কি 3y - 7 থাকলো = 4xy প্লাস 3x, ঠিক এই পজিশানে আসলো। আমরা ওয়াইগুলোকে একদিকে নিয়ে যাই, বাকিগুলোকে একদিকে রাখি, তাহলে 3y - 4xy = 3x প্লাস 7, ঠিক এই পজিশানে এলো। উপর দিক থেকে আমরা ওয়াইকে যদি কমন নিই তাহলে y কমন নিলে 3 - 4x = 3x প্লাস 7 যেরকম আছে থাকলো। আমরা উভয় পক্ষে যদি 3 - 4xকে যদি ভাগ করি তাহলে y আমরা পাবো 3x প্লাস 7 বাই 3 - 4x। এখন এই যে ফাংশনটি পেলাম সেটি কিন্তু এফ ইনভার্স এক্স বা ইনভার্স ফাংশন কি 3x প্লাস 7 বাই 3 - 4x। ঠিক আছে, মাথায় রাখবো এই ফাংশনের ক্ষেত্রে রেঞ্জ এবং ডোমেন কি হবে, এদের যে ডোমেন এবং রেঞ্জ হবে আমরা মাথায় রাখবো নিচের অংশটি, ঠিক এই রকম যখন র্যাশনাল ফাংশন থেকে থাকে না, আমরা ভালো করে জানি নিচে কখনোই 0 হতে পারে না, কারণ কোনো সংখ্যা বাই 0 কিন্তু আনডিফাইন্ড। তাহলে এখানে মাথায় রাখবো এই রেঞ্জের ক্ষেত্রে কখনোই এটি এক্সের ভ্যালু -3/4 হবে না। -3/4 যদি এক্সের ভ্যালু হয়ে যায় তাহলে এই নিচের অংশটি 0 হয়ে যাবে। তাহলে মাথায় রাখবো সবসময় এই যে ফাংশনটি আর এই যে এফ ফাংশনটি সেটি কখনোই কিন্তু 3/4 এই ভ্যালুকে নেবে না, বা এই ফাংশনকে ডোমেন হিসাবে কিন্তু দেবে না বা ইনপুট হিসাবে নেবে না। তাহলে এটি আমরা প্রত্যেকটি সকল বাস্তব মানকে নেবে, কিন্তু এই মানটিকে বাদ দিয়ে এখান থেকে ডিফাইন করবে
আর মাইনাস 3/4 ঠিক আছে। কারণ কি, কারণ 3/4 দেখো রেঞ্জ কখনোই আমার এই যে রেঞ্জ কখনোই 3/4 আসবে না। আবার লক্ষ্য করার বিষয়, যখন এই ফাংশনটি পাচ্ছি দেখো, লক্ষ্য করে দেখো এই ফাংশনটির ক্ষেত্রেও কিন্তু যদি আমরা 3/4 যদি বসিয়ে দিই, যদি আমরা 3/4 বসিয়ে দিই তাহলে এই ফাংশনটি নিচে 0 হয়ে যাবে। তাহলে আমরা এর যখন আমরা এফ ইনভার্সের যখন আমরা ডোমেন রয়েছে আমরা কী করবো, ইন্টারচেঞ্জ করব। তাহলে এটি এখানে চলে আসবে, এটি এখানে চলে আসবে, অর্থাৎ এটি ডিফাইন করবে এখান থেকে এখানে। ঠিক আছে, আশা করছি বোঝাতে পেরেছি। তাহলে আমরা এই সব বিষয়গুলি কিন্তু আমরা ইনভার্স ফাংশনের ক্ষেত্রে আমরা শিখে রাখলাম। এবার আমাকে আরও ইনভার্স ফাংশনের উপর আরও কোশ্চেন থাকতে পারে, সেগুলি করার চেষ্টা করবে। এরকম আরেকটি কোশ্চেন দেওয়া থাকলো, সেটি বাড়িতে করার চেষ্টা করো। এবং তার সাথে সাথে আমাকে বুঝতে হবে যে কিছু বিষয়গুলো আমাকে মাথায় রাখবো, যে কোনো একটি ফাংশন যদি যথার্থ সমক্রমী বা স্ট্রিক্টলি মনোটোনিক হয়ে থাকে, স্ট্রিক্টলি মনোটোনিক যদি হয়ে থাকে তার ইনভার্স ফাংশন থাকবে। স্ট্রিক্টলি মনোটোনিক মিনস সেটি স্ট্রিক্টলি ইনক্রিজিং বা স্ট্রিক্টলি ডিক্রিজিং যাই হোক না কেন, সেক্ষেত্রে কিন্তু সবসময় এর ইনভার্স ফাংশন থাকবেই। কারণ স্ট্রিক্টলি ধরো ইনক্রিজিং হলো এরকম একটি ফাংশন, তার অর্থ হচ্ছে এখানে আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি প্রত্যেকটি ইনপুটের জন্য ভিন্ন ভিন্ন আউটপুট দেবে। তার অর্থ হচ্ছে এটি 1/1 ফাংশন হবে। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা মাথায় রাখবো, এবং এটি 1/2 ফাংশন হবে। তাহলে এই ফাংশনের ক্ষেত্রে মাথায় রাখবো যে এটি ইনক্রিজিং হোক বা ডিক্রিজিং হোক না কেন, স্ট্রিক্টলি মনোটোনিক হলেই কিন্তু এর বিপরীত অপেক্ষক পাওয়া সম্ভব হয়ে থাকবে। গ্রাফিক্যালি এই কথাটি আমরা বলতে পারি। আবার তার সাথে সাথে আমরা এটাও বলবো যে কোনো একটি অপেক্ষক যদি দেখতে পাই, কোনো একটি অপেক্ষককে যদি দেখতে পাই যে সেই ফাংশনটির যে গ্রাফ সেটি যদি স্ট্রিক্টলি ইনক্রিজিং হয়ে থাকে, তার যে ইনভার্স ফাংশন বা বিপরীত অপেক্ষক বের করবো তারও যে গ্রাফটি হবে সেটিও কিন্তু স্ট্রিক্টলি ইনক্রিজিং হয়ে থাকবে। একই ক্ষেত্র অন্যরকমভাবে যদি কোনো একটি গ্যাপকে লক্ষ্য করি যে তার গ্যাপটি স্ট্রিক্টলি ডিক্রিজিং হচ্ছে, তাহলে তার যে ইনভার্স ফাংশন বের করবো, তারও কিন্তু গ্যাপটি স্ট্রিক্টলি ডিক্রিজিং হয়ে থাকবে। উদাহরণ দ্বারা দেখো আমরা দেখার চেষ্টা করলাম দুটি গ্যাপ এটি এবং এটি একে অপরের ইনভার্স ফাংশন। দেখো এটি যদি ইনক্রিজিং হয়ে যাচ্ছে তাহলে এটিও ইনক্রিজিং, এটি আর এটি দেখো এটিও কিন্তু e⁻x এবং লগ এর গ্যাপ। ঠিক আছে, লগ এক্স বেস ই এর গ্যাপ। এক্ষেত্রে দেখো এটিও যদি ইনক্রিজিং হয় এটিও কিন্তু ইনক্রিজিং গ্যাপকে রিপ্রেজেন্ট করছে। অপরপক্ষে দেখো এক্ষেত্রে দেখো এটি ডিক্রিজিং হলে এটিও কিন্তু ডিক্রিজিং গ্যাপে রিপ্রেজেন্ট করছে। গ্রাফিক্যালি আমরা বোঝার চেষ্টা করলাম বিষয়গুলি কি। আমরা আজকের ভিডিওতে ইনভার্স ফাংশন বা বিপরীত অপেক্ষক সম্বন্ধে ধারণা ক্লিয়ার করার চেষ্টা করেছি, বোঝাবার চেষ্টা করেছি ইনভার্স ফাংশন কেন হয়, কী কারণে হয়, বা ইনভার্স ফাংশন হওয়ার শর্তগুলি কী কী। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো, যদি বুঝতে পেরে থাকো, যদি নাও বুঝতে পেরে থাকো সেটিও কমেন্ট বক্সে লেখার চেষ্টা করবো নেক্সট কোনো একটি ভিডিওতে সেটি বোঝাবার। থ্যাংক ইউ ফর ওয়াচিং।